প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা বাস্তব জীবনের গল্প। নিশ্চয় থাম্বনেলটা দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি বিষয়ে। এই সম্পূর্ণ বাস্তব জীবনের গল্পটা শুনলে আপনারা বুঝতে পারবেন একটা সংসার সাধারণ একটা বিষয় নিয়ে কিভাবে ভেঙে যেতে পারে। চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে এই রীতা আক্তার এবং মানিক মিয়ার সম্পূর্ণ বাস্তব জীবনের গল্পটা শুনবো এবং তাদের ডিভোর্স হয়ে যাওয়ার পরেও তাদের সংসারটা আবার কিভাবে টিকলো এই বিষয়টা জানবো। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি মুহূর্তের আমার নিউজগুলো পাওয়ার জন্য। কিন্তু ওর সাথে যখন আমার ফার্স্ট টাইম দেখা হয়, বিয়ের কথা হয়, তখন কিন্তু সেই দিনই আমি তাকে বলেছিলাম আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে, আমার একটা সংসার আমি নিজ ইচ্ছায় ছাড়ছি, আমাকে ওটা হয়নি, আমি নিজ ইচ্ছায় সেখান থেকে ডিভোর্স নিছি, আমার একটা বাচ্চা ছিল। সেই দিনেই আমি তাকে সেটা বলছি, সে জেনেই আমাকে বিয়ে করছে। তারপর তখন সে বলছে আচ্ছা কোনো সমস্যা নেই, তবে এটা জানি কেউ না জানে। তখন সে এই কথা বলে আমাকে বিয়ে করছে। এবং তারও যে একটা বিয়ে ছিল, সেও কিন্তু ওই গ্রামে একটা মেয়েকে বিয়ে করছে, ওখানে সংসার হয়েছে, অনেক গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হয়েছে। সেগুলা কিন্তু মানে তারও যে একটা ব্যাকগ্রাউন্ড ছিল, সে কিন্তু আমাকে সেটা বলে নেই। তো অভিযোগটা কিন্তু সে না, আমি তাকে দিতে পারি, কারণ আমারটা আমি তাকে বলেছি, কিন্তু তারটা সে কিন্তু আমাকে বলে নাই। আমি তাকে বিয়ে করে যাওয়ার 1-1.5 বছর পর সেটা আমি জানতে পারি। আর জানতে পাওয়ার পর তারপর থেকে প্রতিনিয়ত আমার উপর শুরু হয়, ওই মেয়েটাই সুন্দর ছিল, ও আমার জন্য এটা করছে, ও আমার জন্য এটা করছে, ওর ওটা ভালো, ওর ওটা ভালো, তোর এইটা ভালো না, ওইটা ভালো না। একটা বিবাহিত বউয়ের কাছে যখন অন্য মেয়ের প্রশংসা করা যায়, তখন আপনারাই বলেন কেমন লাগবে। এটা তো আমারও প্রশ্ন, যাকে ভালোবাসা যায়, যাকে সবকিছু এত কিছু করা যায়, তার মনে আবার অন্য নারী কিভাবে থাকে। আসলে কি মানে ও এমন একটা মানুষ, সামনে দিয়ে একটা সুন্দর মেয়ে গেলেই ওর ভাল লাগে, ওর ওটা ভালো, ওর ওটা ভালো, ইস আস মানে যা শুরু করে তাই করে, কিন্তু আবার দিন শেষে আমাকেই লাগবে। মানে এরকম একটা মানুষ, মানে বাহিরে সে যাই করুক না কেন, কি করে কেন, দিন শেষে আমার কাছেই এরকম। আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল, বলতে যোগাযোগ করছে, এখনো তার সাথে যোগাযোগ হয়, তবে ওই যোগাযোগ করলেই সে উল্টাপাল্টা কথা বলে, আলতু ফালতু কথা বলে, মানে সেগুলো আমি মানে ভালোভাবে নিতে পারি না। সেজন্য সে আবার আরেকটা অভিযোগ করছে, টিকটকে ভিডিও বানাইছে যে আমি গোপনে ফোন চালাই, কি এক্সট্রা হোয়াটসঅ্যাপ চালাই, আমার নাম্বার সে জানে না। তো আমি এখানে আসার পর আজকে 4-5 দিন ওরই তো ফোনটা তো ওরই ছিল, ওর অ্যাপেল আইডি ছিল, সবকিছু ছিল, ওর ফেস লক ছিল, আমি কোথাও ঢুকতে পারছিলাম না। তো আমি ওর কাছ থেকে অ্যাপেল আইডির নাম্বারটা নিয়ে ফোনটা ফ্ল্যাশ মেরে তারপর আমার নতুন করে একটা টিকটক আইডি আর একটা ফেসবুক আইডি খুলছি আর একটা সিম কিনছি। এই কয়দিন হলো, আজকে 5-7 দিন হলো আমার এইগুলা পার্সোনাল হয়েছে। এই 5-7 দিন হলো আমার এই কয়টা জিনিস পার্সোনাল হয়েছে। তারপর এর আগে আমার কখনো কোনো কিছু পার্সোনাল ছিল না। আর যেহেতু সে আমাকে বকাবকি করে, ফালতু কথা বলে, সেজন্য আমার নাম্বারটা আমি তাকে দিইনি। ওর সাথে যোগাযোগ হয় আমার আব্বুর ফোন দিয়ে। ওর একটা ভালো গুণ, সেটা সে অনেক ভালোবাসে আমাকে। আর মানে ও যা বলবে বলুক, কিন্তু বাহিরের কেউ আমাকে কোনো কিছু বলতে পারবে না। মানে ওর মন যা চাচ্ছে সে আমাকে তাই বলতেছে, বকতেছে, মারতেছে, যাই বলুক, কিন্তু বাহিরের যদি কেউ একটা শব্দ বলে, সেটা সে কখনো বরদাস্ত করেনি। আমার বউকে আমি বলবো, আমি করব, কিন্তু বাহিরের লোক কেন বলবে, এটা তার একটা ভালো গুণ, ঠিক আছে। আর তার এই যে গুণটা আমাকে এ পর্যন্ত কাঁদায়, সেটা আমি কখনো চিন্তা করিনি আমি যে মানুষটাকে একসময় একটা সিগারেট খাইতে দিতাম না, সেই মানুষটা এখন আমার নেশায় অ্যাফেক্টেড। আমি এটা কোনোদিনই মানতে পারিনি। তো আমি যখন শুনি যে সে অলরেডি 4-5 মাস নেশা করতেছে, তারপর আমার কানে আসছে যে ও এরকম করতেছে বাহিরে গোপনে, তারপর থেকে তার সাথে আমার ঝামেলা শুরু হয়, ঝগড়াঝাটি শুরু হয়ে যায় প্রতিনিয়তই এই কারণে। আর এই কারণটা নিয়ে আমি কিন্তু তার কাছ থেকে মানে রাগ করে কথা বলি না, অভিমান করে কথা বলি না, একপাশে হয়ে থাকি, কথা কম বলি, মানে গুটিসুটি হয়ে থাকি, বাবার বাড়ি আসি, রাগ করে চলে আসি। এগুলা এসে এগুলা মানে কে একজন তার মাথায় ঢুকাইছে, তোর বউ পরকিয়া করে, হ্যাঁ তোমার বউ পরকিয়া করে, না হলে তোমার সাথে এমন কেন করে, বাপের বাড়ি কেন চলে যায়। আসলে এখানে কখনোই কোনো পরকিয়া ছিল না, কখনোই কোনো থার্ড পার্সন ছিল না। সবকিছু যা হয়েছে তার নেশার কারণে হয়েছে। নেশা করতো, সেই অভিমানে আমি তার কাছ থেকে একটু দূরে থাকতাম, একটু কেয়ার কম করতাম, একটু কথা কম বলতাম, মানে এই কারণগুলা নিয়ে সৃষ্টি হয়েছে তার সেই ওই ধরনের স্মৃতি। বলতে আমরা তো সবসময় ভিডিওতে থাকি, অনেকগুলা ভিডিও আছে, অনেক মধুর, সে ভিডিওগুলা দেখা যাচ্ছে এখনো আমি সবসময় দেখি আর আফসোস করি যে এই দিনগুলো আর কোনোদিন আসবে না। আর এর আগে আপনাদের কাছে আমি ইন্টারভিউ দিয়েছিলাম যে আমরা সবাই আমাদেরকে চিনে ঝগড়াটে কাপল, হ্যাঁ ঝগড়াটে কাপল বলে চিনে, কিন্তু এই ঝগড়াটে কাপলের কোনোদিনও বিচ্ছেদ হবে না, ঠিক আছে। তবে হয়তো আল্লাহর নিয়তি যে
যা হবে তিনি ঠিক করে রাখছেন। আমরা যতই বলি আমাদের কথা আর কি হবে না, কপালে যা আছে সেটাই হবে। আমি এখন ছেড়ে দিছি, আল্লাহ যা করে মানুষের ভালোর জন্যই করে। আমি তো তার প্রতি পুরাই নির্ভরশীল ছিলাম এতদিন। আমি কখনো নিজের বলতে কিছু ভাবিনি, সবসময় ভাবছি সে আমার, ওর সবকিছু আমার। নিজের বলতে আমার কখনো কোনো কিছু করিনি, নিজের বলতে কোনো কিছু ভাবিনি, আর সেজন্যই কিন্তু আজকে আমি নিঃস্ব। আমাকে যদি বলেন যে এখন 1000 টাকা বের কর, আমি 1000 টাকা বের করতে পারবো না। আর এখন বর্তমান আমার মাথায় একটাই টেনশন, আসলে ঝগড়াঝাটির কারণে কিন্তু আমি বাবার বাড়ি চলে আসছিলাম। আর বাবার বাড়ি এসে যদি একটা মেয়ে যান, সেটা প্রশ্ন আপনাদের কাছে আমার। আমি তো এজন্যই তাকে সাইকো বলছি, যে সে কি বলে না বলে সে চিন্তা করে বলে না, সে ভেবে বলে না, এজন্যই তো তাকে সাইকো বলছি। আর সে একটা মানুষকে কথা বলতে গেলে ভাবতে হয় এটা কথা কত দূর যাবে, অথবা প্রমাণ নিয়ে বলতে হয়, সে তো প্রমাণ ছাড়া কথা বলে, এই জন্যই আমি তাকে সাইকো বলি। সে পাগল, আর সে এক মুখে কয়েক কথা বলে। দেখেন, একবার কেঁদে কেঁদে ভিডিও বানাচ্ছে, একবার আমাকে ইজ্জত মেরে ভিডিও বানাচ্ছে, একবার আবার আজে বাজে কথা বলতেছে। মানে এক এক সময় এক এক রূপ তার কোন রূপটা আমি নেব বলেন? আর এখন পর্যন্ত সে আমাকে সন্দেহ করে যাচ্ছে। এই সন্দেহের কারণে কিন্তু আজকে এত কিছু, এখন পর্যন্ত সে আমাকে সন্দেহ করে যাচ্ছে। আমার টিকটক ভিডিওগুলোও সে দেখতেছে আর ফোন দিচ্ছে, কয় কি এইটা ভিডিও করছিস, এই ভিডিওতে তো তুই কথা বলতেছিস ভিডিও কলে। সন্দেহের কারণে এটা সে এখন পর্যন্ত সন্দেহই করে যাচ্ছে। তাহলে তার কাছ থেকে মানে ভালো কিছু আর আশা করা যায় না। না, আমাদের এই সংসার ভাঙার মূল কারণ হচ্ছে সন্দেহ, আর এই সন্দেহের কারণে সে আমাকে মারধর করছে। আর এই সন্দেহটা আমি আর নিতে পারতেছি না, মানে আমার প্রতি এত পরিমাণ অত্যাচার সে করতেছে যেটা আমি আর নিতে পারতেছি না। লাস্টের দিন এর কথাটা আমি বলি, আমি যেদিন চলে আসি সেই দিন রাতের কথা বলি। সেদিন সে একটা পেন ড্রাইভ, আপনাদেরকে বলে রাখি, সে কিন্তু আমার পার্সোনাল অনেকগুলা ভিডিও করে রাখছে। হ্যাঁ, পার্সোনাল অনেকগুলা ভিডিও করে পেন ড্রাইভে সে গোপন করে রাখছে। আমি যদি কখনো চলে যাই, কোনো কিছু করি, সে এগুলা পাবলিশ করবে। সে এডিট মিডিট করে অন্য লোকের ছবি বসাই দিয়ে সেগুলো পাবলিশ করবে, আমাকে খারাপ বানাবে, এইটাই আর কি তার প্ল্যান। তো এই প্ল্যান অনুযায়ী সে অনেকগুলা ভিডিও করে সে তার হচ্ছে পেন ড্রাইভে রেখে ওই পেন ড্রাইভটা লুকায় রাখছে। তো কোথায় রাখছে আমি তো আর জানি না। তো যে রুমে সে রাখছে সেই রুমে আমি হচ্ছে একটা ব্যাগ রাখতে গেছি, উপরে আলমারির উপর একটা ব্যাগ রাখছি। ওই ব্যাগটা শুধু নিচ থেকে ধাক্কা মেরে উপরে রেখে দিছি। এখন ও গেছে, যাই হচ্ছে এভাবে খুঁজছে, নিচের থেকে দাঁড়ায় এভাবে খুঁজছে ওই পেন ড্রাইভটা। তো সে খুঁজে পায়নি, সে কিন্তু আর ভালো করেও খুঁজেনি। তারপরে হচ্ছে দৌড় দিয়ে সে আমার কাছে আসছে, এসে হচ্ছে আমাকে ডেকে নিয়ে ওই রুমে নিয়ে গেছে। রুমে নিয়ে ঢুকাই দরজা লাগাই দিল। যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে 5 বছর, ও অন্য রুমে, ও আসে তো কান্নাকাটি করবে, সেজন্য দরজাটা লাগাই দিল। দরজা লাগাই দিয়ে আমাকে বলতেছে বিছানার উপর উঠ। আমি বিছানার উপর উঠলাম, বলতেছে আমার পেন ড্রাইভ কই। সে আমাকে বলতেছে তো আমি কাঁদতেছি আর বলতেছি আমি তোমার পেন ড্রাইভ নেইনি এবং দেখিও নেই। সে কোনো কথা, তারপর আমি হচ্ছে যে আমি বলছিলাম কোথায় রাখছো, ভালো করে দেখো, আমি নেইনি। তার বলছে আমি এখানে রাখছি। পরে আমি সেখানে দেখি যে সেই পেন ড্রাইভটা সেখানেই ছিল। পরে আমি তাকে সেটা আবার ওখান থেকে দিলাম। তাহলে দেখেন, সে নিজের জিনিস নিজে ভালো করে না খুঁজে, সেই সময় যদি সেই জিনিসটা আমি না পাইতাম সেখানে, তাহলে আমি জিনিসটা সরাই ফেলছি, পারতো না বলেন? পারতো। আবার একটা জিনিস, সে নিজের জিনিস নিজেই লুকায় রাখে। নিজের ফোন, ওর ফোন সে নিজে সরায় থই। মাইক্রোফোন আছে না, মাইক্রোফোন সে নিজে লুকায় রাখে। লুকায় রেখে আমাকে বলে আমি এটা পাচ্ছি না, তুই লুকায় রাখছিস, তুই এটা সরায় রাখছিস বলে আমাকে মারধর করে। অথচ সেই জিনিসগুলোর বিষয়ে আমি জানিও না। প্রিয় দর্শক, মানিক মিয়া এবং রীতা আক্তার একজন আরেকজনকে ছাড়া চলতে পারতো না, অথচ তাদের ডিভোর্স হয়ে যাওয়ার পরেও তাদের এই সম্পর্কটা কন্টিনিউ ছিল। প্রিয় দর্শক, এইসব বিষয়ে বাস্তব জীবনের গল্পটা শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন। নতুন নতুন এবং নিউজগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটি ভালো লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।